আজকে আমরা খলিফা উমরের তৈরি করা সেই প্রশাসনিক আর আইনি ব্যবস্থার দিকে তাকাব, যা একটা বিশাল সাম্রাজ্যের ভিত্তি করে দিয়েছিল। কিভাবে একটা দ্রুত বড় হতে থাকা সাম্রাজ্যের জন্য একটা ন্যায়বিচারপূর্ণ, স্থিতিশীল আর যত্নশীল সমাজ গড়া যায়। দেখুন, প্রশ্নটা কিন্তু শুধু সপ্তম শতাব্দীর না, যে কোনো যুগের শাসকের জন্যই এটা একটা বিশাল চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের একটা ঐতিহাসিক সমাধানই আমরা খুঁজে দেখব। ইনি হলেন খলিফা ওমর ইবনুল খাত্তাব, ইতিহাসের এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রায় ১৪০০ বছর আগে এমন সব প্রশাসনিক নীতি চালু করেছিলেন যা শুনলে আজকের দিনের আধুনিক শাসকরাও হয়তো অবাক হবেন। তো চলুন তার সেই অসাধারণ সংস্কারগুলোর ভেতরে একটু ঢু মারা যাক। সবার উপরে ন্যায়বিচার, তার প্রশাসনের একদম কেন্দ্রবিন্দুতে ছিল এই ধারণাটা, আর এটা নিশ্চিত করতে তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা বলা যেতে পারে তখনকার দুনিয়ার আগে কখনো দেখেইনি। একবার ভাবুন তো, সেই সময়ে আজ থেকে প্রায় শত শত বছর আগে একজন শাসক বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে একেবারে আলাদা করে দিচ্ছেন। ইতিহাসে এটাই ছিল প্রথম কোনো উদাহরণ। এর ফলে কি হলো? বিচারকরা শাসকের ভয়ে না, বরং শুধুমাত্র আইনের কাছে দায়বদ্ধ থেকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পেলেন। তার বিচার ব্যবস্থার মূলনীতিগুলো দারুণভাবে ফুটে ওঠে বিচারক আবু মুসা আশারির কাছে পাঠানো এক বিখ্যাত নির্দেশনায়। যেমন ধরুন, ১ নম্বরে ছিল সমতা, আইনের চোখে ধনী, গরিব, শাসক, শাসিত সবাই সমান। ২ প্রমাণের দায়ভার, সোজা কথায় যিনি অভিযোগ করবেন প্রমাণও তাকেই দিতে হবে। ৩ নিরপেক্ষতা, দুর্বল হোক বা প্রভাবশালী সবার সাথে একই রকম আচরণ করতে হবে। আর ৪ নম্বরটা তো আরও অসাধারণ, পর্যালোচনা, যদি কোনো বিচারক বুঝতে পারেন যে তার আগের রায় ভুল ছিল, তিনি নিজেই সেটা বদলাতে পারবেন। এই নীতিগুলোই কিন্তু একটা স্বচ্ছ বিচার ব্যবস্থার ভিত করে দিয়েছিল। এই যে কথাটা দেখছেন, এর পেছনে একটা দারুণ ঘটনা আছে। একবার খলিফা ওমর নিজেই বিবাদী হিসেবে আদালতে হাজির হয়েছিলেন। তো বিচারক তাকে একটু বিশেষ সম্মান দেখাতে যান, আর তাতেই তিনি অসন্তুষ্ট হয়ে এই কথাটা বলেন। এখান থেকে পরিষ্কার বোঝা যায় তার শাসন আমলে খোদ খলিফাও আইনের ওপরে ছিলেন না। ন্যায় বিচারের কথা তো হলো, এবার আসা যাক তার আরেকটি যুগান্তকারী পদক্ষেপে। অনেকেই বলেন এটাই নাকি ছিল বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্র। আসলেই কি তাই? চলুন একটু খতিয়ে দেখা যাক। এই পুরো ব্যবস্থার মূল চালিকা শক্তি ছিল বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার। এটাকে বলতে পারেন রাষ্ট্রের সামাজিক কর্মসূচিগুলোর আর্থিক ইঞ্জিন। এর কাজই ছিল এটা নিশ্চিত করা যে রাষ্ট্রের সম্পদ কোনো একজন বা একটা গোষ্ঠীর হাতে জমা না হয়ে সমাজের সব স্তরের মানুষের প্রয়োজনে লাগছে। এই তালিকাটা একবার দেখুন, কি বিশাল, তাই না? আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু শুধু মুসলিমদের জন্য ছিল না, রাষ্ট্র তার সব নাগরিকের প্রতি দায়িত্বশীল ছিল। এমনকি দুস্থ অমুসলিমদের জন্য পেনশনের ব্যবস্থা ছিল। সেই সময়ে এটা যে কতটা বিরল একটা উদাহরণ তা তো বোঝাই যাচ্ছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, উমরের সময়ের এই কল্যাণ রাষ্ট্রের সাথে আজকের পশ্চিমা কল্যাণ রাষ্ট্রের পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, উমরের ব্যবস্থার ভিত্তি ছিল বিশ্বাস আর নৈতিক দায়িত্ব। অন্যদিকে আধুনিক পশ্চিমা মডেলের ভিত্তি হল অর্থনৈতিক আর রাজনৈতিক তত্ত্ব। লক্ষ্যটাও তাই আলাদা। একটা ছিল মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, আর অন্যটার ফোকাস মূলত অর্থনৈতিক নিরাপত্তার দিকে। ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় আনা। চলুন এবার দেখি সরকারি কর্মকর্তাদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে আর দুর্নীতি রুখতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তার পদক্ষেপটাও ছিল একেবারে যুগান্তকারী। তিনি এমন একটা বিভাগ তৈরি করেন যাকে আজকের দিনের প্রশাসনিক ট্রাইব্যুনালের সাথে তুলনা করা যায়। ভাবা যায় ব্যাপারটা, যে কোনো সাধারণ নাগরিক সরাসরি গভর্নরের মতো বড় পদের কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ জানাতে পারতেন, আর তারপর সেই অভিযুক্তকে খোদ খলিফার সামনে এসে জবাবদিহি করতে হতো। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় তার ১০ বছরের শাসন আমলে সংস্কারের গতি আর পরিধি কতটা বিশাল ছিল। নতুন শহর তৈরি করা, সেনাবাহিনীকে নতুন করে সাজানো, এমনকি কর্মকর্তাদের সম্পদের হিসাব রাখা, প্রতিটা পদক্ষেপই ছিল একটা স্থিতিশীল আর সুসংগঠিত রাষ্ট্র গড়ার লক্ষ্যে। ৬৩৭ খ্রিস্টাব্দ, এই সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এই বছরেই সেনাবাহিনীকে আর ১০টা গোত্রের মিলিত বাহিনী হিসেবে না রেখে একটা পেশাদার, বেতনভুক্ত রাষ্ট্রীয় বিভাগ হিসেবে গড়ে তোলা হয়। একটা স্থিতিশীল সাম্রাজ্য গড়ার জন্য এটা ছিল একটা মাস্টার স্ট্রোক, কারণ এতে সৈনিকদের আনুগত্য গোত্রের বদলে সরাসরি রাষ্ট্রের প্রতি তৈরি হয়েছিল। আইনের উত্তরাধিকার। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
এবার আমরা দেখব এই ঐতিহাসিক সংস্কারগুলোর সাথে আধুনিক আইন ব্যবস্থার সম্পর্কটা কোথায় আর এর প্রভাব কতটা সুদূরপ্রসারী। ওমরের আইনি ব্যবস্থার সাথে যদি আধুনিক ইউরোপীয় আইনের তুলনা করা হয় তাহলে কিছু মৌলিক পার্থক্য কিন্তু পরিষ্কারভাবেই চোখে পড়ে। যেমন ধরুন, আইনের উৎস, শাস্তির পেছনের দর্শন কিংবা সমাজকল্যাণের ভিত্তি প্রত্যেকটা ক্ষেত্রেই বেশ অমিল রয়েছে। যেমন ওমরের সিস্টেমে সমাজকল্যাণ ছিল একটা নৈতিক দায়িত্ব, কিন্তু আধুনিক ইউরোপীয় ব্যবস্থায় এটা একটা সামাজিক আর অর্থনৈতিক পলিসি। তো সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো এটাই যে সময়ে বা প্রেক্ষাপট যতই আলাদা হোক না কেন, ন্যায়বিচার, সমতা আর সামাজিক কল্যাণের মতো ধারণাগুলোর আবেদন কিন্তু চিরন্তন। আর ঠিক এই কারণেই এত পুরনো সংস্কারগুলোর পেছনের দর্শন আজও এত প্রাসঙ্গিক। শেষ করার আগে এই প্রশ্নটা ভাবনার জন্য রেখে গেলাম, প্রাচীন শাসনের মডেলগুলো কি আমাদের আজকের দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কোনোভাবে সাহায্য করতে পারে? আসলে ইতিহাস তো শুধু অতীতের গল্প বলে না, তাই না? এটা বর্তমানকে বুঝতে আর ভবিষ্যৎকে গড়তেও সাহায্য করে।